বিশ্বাস করুন, এতে স্বামীর দিনটা ভালো যাক বা না যাক, কিন্তু একজন স্ত্রীর সারাটা দিন ভালো কাটে। সন্ধ্যা হয়ে এলো। আহির এবং মীর হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে যায় একটা টং দোকানের সামনে। দুজন বসে কিছু লোক চা খাচ্ছে। মীর 2 কাপ চা চাইলো, দোকানি চা বানিয়ে দেয়। 2 কাপ রং চা। আহির চায়ে চুমুক দিল। মীর বলল, আপনি বিয়ে করেছেন? না। কেন? ভালোবাসিনি কখনো কাউকে। তাহলে পারিবারিকভাবে বিয়েটা করে নেন। বিয়ে না করলে তো জীবনটা অসম্পূর্ণ থেকে যাবে। এত টাকা পয়সা খেতে দিয়ে কি হবে? আহির হাসে। তার হাসিতে লুকিয়ে রহস্য। মনের মতো মেয়ে পেলে ভেবে দেখব। এই গ্রামে অনেক মেয়ে আছে, কাউকে পছন্দ হলে বলবেন, আমি ঘটক পাঠাবো। বলা শেষে দুজনেই হাসে। চা শেষ করলো মীর। দোকানিকে টাকা পরিশোধ করলো, এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মীর তাড়া দিল, দ্রুত যেতে হবে। একটা বহন হলে ভালো হতো বলে আশেপাশে তাকালো মীর। কোথায় যাবে? আমি আর রাফিদ একটু বের হব, দরকারি কাজে, আপনাকে পরে বলবো। এরপর একটি ঘোড়ার গাড়ি চোখে পড়ে, জমিদার বাড়ির রাস্তার দিকেই যাচ্ছে। মীর দাঁড় করিয়ে দেয়। সারথি বলল, সাহেব, একজন মাইয়া মানুষ আছে, ওর মধ্যে আপনাদের নিলে ওর অসুবিধে হইতে পারে। মীর জানে এখানে মেয়েদের অনেক মূল্যায়ন করা হয়, মেয়েটির অসম্মান হলে তার দায় আমজাদ চৌধুরীকে নিতে হবে। মীর সারথিকে যেতে বলতে চাইল, কিন্তু আহির আটকে বলল, তারা আছে, যেতে হবে, ওর কোনো অসুবিধা হবে না বলে মীর এর হাত ধরে ঘোড়ার গাড়িতে উঠে বসে দুজনে। সারথি তার পথে চলতে থাকে। আহির ভেতরে বসা, মীর সামনের দিকে একটি হারিকেন জ্বলছে। আহির দৃষ্টিসঙ্গত রাখলো কিছুক্ষণ, এরপর হঠাৎ করে তার সামনে বসা মেয়েটির দিকে দৃষ্টি পড়ে। হারিকেনের আলোয় সোনালি নাক এবং ঠোঁট দেখা যাচ্ছে ওর। মাথায় ওড়না টেনে দেওয়া, মেয়েটির নাক অব্দি ঝুলছে ওড়না খণ্ড, হাতে ঔষধ জাতীয় কিছু। এখানকার সাধারণ মেয়েরা এভাবেই চলাফেরা করে। মেয়েটি সংকুচিত হয়ে হাত পা এক করে রাখলো। তা দেখে আহির বলল, ভয় পাবেন না, আপনার কোনো ক্ষতি আমরা করব না। জমিদার বাড়ির সামনে পৌঁছে যায় তারা। মীর এবং আহির নেমে দাঁড়ায়। আহির সারথিকে পাওনা বুঝিয়ে দেন। সেই সাথে জিজ্ঞাসা করলো মেয়েটিকে, কোথায় নামবেন? সামনে 2টা মোড়ের পরেই। আচ্ছা, সাবধানে নিয়ে যেও। ওর পাওনাও কিন্তু তোমাকে দিয়ে দিয়েছি। মেয়ে মানুষ, ওর সাথে আবার কোনো কথা বলল না। সারথি চলে যায়। আহির দেখলো মেয়েটি মাথা উঁচু করে ওড়নার আড়াল থেকে তাদের দিকে তাকিয়ে আছে। মীরের ঘরটা হাট করে খোলা। মায়া একবার এসে উকি দিয়ে দেখেছে মীর নেই। তখনই দেখে মীর আসছে তার ঘরের দিকে। মায়া সরে যায়। মীর তার ঘরে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দেয়। মায়া জানালার ফাঁক দিয়ে দেখলো মীর কিছু লিখছে, বেশ মনোযোগ দিয়ে। লেখাটা শেষ করেই নিজেই একবার পড়ল। সাথে এক রাশ নিঃশব্দ হাসি। নিশ্চয়ই চিরকুট। মায়ের কাছে তখন শেফালি উপস্থিত হয়। মায়ার ইশারায় শেফালিকে চুপ থাকতে বলে। মীর চিরকুটটি পাঞ্জাবির পকেটে রাখলো। এরপর ঘর থেকে বের হয়ে রাফিদের ঘরের দিকে হাঁটতে লাগলো। মায়া ও শেফালি আড়ালে লুকিয়ে পড়ে। এরপর দুজনে কৌশলে মীরকে অনুসরণ করে। মীর রাফিদের ঘরে চলে গেল। রাফিদ ঘরে বসে কিছু কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করছিল। মীর তার ঘরে প্রবেশ করে। দরজা পুরোপুরি লাগায়নি, হাট করে খোলা। মায়া সাহস করে রাফিদের ঘরে ঢুকতে পারল না। কিন্তু মীর কি লিখছে এটা যে তার জানতে হবে। কিন্তু এইভাবে মায়া মাথায় তখন চট করে বুদ্ধি চলে আসলো। শেফালিকে মায়া বলল, তুই ভাইয়ার ঘরে যা, ঘর মোছার কথা বলে ঘর মুছতে শুরু করবি, আর তারা কি বলে শুনবি। শেফালি বলল, যদি ভাইয়া বুঝতে পাইরা আমারে কিছু কয় বললে শুনবি বলে মায়া শেফালিকে ধাক্কা দিয়ে রাফিদের ঘরে পাঠিয়ে দেয়। রাফিদ এবং মীরের মাঝে হঠাৎ শেফালি উপস্থিত হওয়ায় তার কিছুটা অস্বস্তিত হয়। রাফিদ কিছু বলার আগেই শেফালি হাসতে হাসতে বলল, দাদাবাবু, ছোট মালকিন কইছে আপনার ঘরে নাকি ময়লা পড়ছে, তাই আবার মুছতে পাঠাইছে। বলা শেষে নিচে বসে নিজের ওড়না দিয়ে ঘর মোছা শুরু করে। রাফিদ কিছু বলতে চাইলে মীর বাধা দিয়ে বলল, বারান্দায় চল। রাফিদকে নিয়ে মীর বলল, আমি মোহিনীর জন্য একটা চিঠি লিখেছি, চল দিয়ে আসি। কিন্তু রাফিদ নাকচ করলো। মীর তখন বেশ জোরাজুরি করলো রাফিদকে। এরপর রাফিদ মোহিনীদের বাড়ির উদ্দেশ্যে যেতে রাজি হয়। ব্যর্থ শেফালি তার কথা বলার জন্য বারান্দায় গেলে
শেফালি ঠিক করে কিছু শুনতে পায়নি কি বলেছে তারা, শুধু দেখেছে মীর রাফিদকে জোরাজুরি করছে। এরপর রাফিদও মীর ঘর থেকে বেরিয়ে যায়। শেফালি মায়ের কাছে উপস্থিত হয়। মায়া বেশ উদ্বিগ্ন হয়ে বলল, কি বলেছে তারা? আমি যাওয়াতে ওনারা বারান্দায় গেছে কথা কইতে, আমি ঠিকমতো কিছুই শুনি নাই। তবে এটা বুঝতে পারছি ওই মীর বাবু রাফিদ বাবুরে অনেক জোরাজুরি করছে। মায়া এমন কথা শুনে বলল, চল আজ ওদের পিছু নেব, দেখবো ওরা কোথায় যায়। কিন্তু বাড়ির কেউ যদি টের পায়? কেউ কিছু বুঝতে পারবে না, চল। ঘরের বাইরে গাড়ি রাখা, আজ আর অশ্ব নিয়ে তারা বের হয়নি। গাড়ি নিয়ে বের হয়। মীর ড্রাইভিং সিটে, রাফিদ পাশে। তারা বাড়ির চৌকাঠ পেরিয়ে চলে যায়। তাদের পিছু নেয় মায়া ও শেফালি। তারা অশ্ব নিয়ে বের হয়। শেফালি প্রথমবার অশ্বের পিঠে চেপেছে, খুব ভয় পায় সে, কিন্তু মায়া খুব জোর করলো। এরপর তারাও চলে যায় বাড়ির চৌকাঠ পেরিয়ে। বিষয়টি লক্ষ্য করে আহির মির্জা বাড়ির সামনে বসা ছিল। সে সিগারেট টানছিল। যত দ্রুত সম্ভব মিলনের কেসটি সমাধান করতে হবে, এরপর শহরে ফিরতে হবে তার। কিন্তু কেসটি তার কাছে একটু জটিল মনে হলো। অন্যান্য কেসের তুলনায় মিলনের হত্যাকাণ্ডের বিষয়টি ঘিরে এখন পর্যন্ত সে জমিদার বাড়ির লোকদেরই সন্দেহ করছে। কিন্তু কতটুকু তার সন্দেহ সঠিক তা যে জানতে হবে। সিগারেট ফেলে দেয়। এরপর তার গাড়ি নিয়ে তার গাড়ি নিয়ে বের হয় রাফিদ এবং মীরকে অনুসরণ করার জন্য। তখন মীর বলছে, একটা দরকারি কাজ আছে। কিন্তু কি জিজ্ঞেস করলে উত্তর মিলেনি। আহিরের সন্দেহ হয় আব্দুল মোতালেব হোসেন আজ বাড়িতে নেই, শহরে গেছেন কাজের জন্য। যাওয়ার আগে বারবার মোহিনীকে বলে গেছেন, যতদিন আমি না ফিরবো ততদিন ঘরের বাইরে বের হবে না, কুঠুরি পর্যন্ত যাবে না। এখন ঘরে শুধু মোহিনীর মা। মোহিনী কথা শুনেনি তার বাবার। তার কাছে মেয়েরা নাচ শিখতে এসেছে। সে তালে তাল মিলিয়ে ওদের নাচ দেখাচ্ছে। চারপাশে মোমবাতি জ্বালিয়ে রাখা, সেই আলো ধরে ওরা নাচছে। ঘুঙুরের শব্দ ভেসে আসছে মীরের কানে। ছোট্ট কুঠুরির পাশে কিছু ফল ও ফুলের গাছ। আব্দুল মোতালেব নিজের হাতে বাগানটি করেছেন। তিনি সব সময় বলতেন, বৃক্ষের মতো আপন কেউ হয় না। বৃক্ষ আমাদের ফল দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। বাগানের ভেতরে দাঁড়িয়ে আছে মীর ও রাফিদ। রাফিদ এখানে বারবার বলছে চিঠিটা ওকে দিস না, কিন্তু মীর শুনছে না। সে উক্ত সময়ে অপেক্ষা করছে কখন দিবে। তাদের থেকে কয়েক হাত দূরে মায়া ও শেফালি। আহিরও তাদের লক্ষ্য করছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর কুঠুরির মেয়েদের নাচ শেষ হয়। তখন মীর কোনো দিক না তাকিয়ে সোজা কুঠুরির ভেতরে প্রবেশ করে। মোহিনী হাঁটু বাজ করে বসে পা থেকে ঘুঙুর খুলছিল। তখনই তার সামনে এক জোড়া পা উপস্থিত হয়। বাদামি রঙের চামড়ার স্লিপার জুতো পায়ে মোহিনী কিছুটা আকম্মসিক হকচকিয়ে গেল। এরপরে ধীরে ধীরে বসা ছেড়ে উঠে দাঁড়ালো। মীরকে দেখে অন্যদিকে রাফিদ চারপাশে দেখছিল, কেউ দেখে ফেললো বলে। যদি এরকম ঘটনা কেউ জেনে যায় তবে নির্ঘাত বড় ধরনের ঝামেলা হবে। জমিদার বাড়ির ছেলেদের দুর্নাম হবে। বেশ উসখুস হলো রাফিদ। তার সাথে পেছনে মায়া পাতার আড়াল থেকে মীরকে লক্ষ্য করছে। মোহিনী ভয়ে ভয়ে বলল, আপনি কে? আর এই রাতে আমাদের কুঠুরিতে কেন? গ্রামের কেউ দেখে ফেললে মহা বিপদে পড়তে হবে। চলে যান। মীর বলল, থাকতে আসিনি, চলে যেতে এসেছি। শুধু তোমাকে একটা জিনিস দিতে এসেছি। বলে পাঞ্জাবির পকেট থেকে চিঠিটা মোহিনীর দিকে এগিয়ে দিয়ে বলল, আমি জবাবের অপেক্ষা করব। তুমি ভেবে চিনতে তোমার মতামত জানিও। আজ রাতটাই তোমার সময়। যদি তোমার উত্তর সহনীয় হয় তবে আগামীকাল সন্ধ্যায় দিঘির পাড়ে এসো। মোহিনী একবার ডুব গিলল, সতর্কতার সাথে এদিক ওদিক তাকালো। এরপর চিঠিটা হাত থেকে নিল। মীর মৃদু হেসে চলে যায়। মোহিনীর থেকে নাচ শিখতে আসা একজন মেয়ে বলল, তোমার রাজকপাল, জমিদার বাড়ির ছেলের বউ হবে। এই সুযোগ হাতছাড়া কইরো না। পরদিন সকালবেলা চারদিক জুড়ে নিস্তব্ধতা, কুয়াশা আর এক অদ্ভুত শীতল হাওয়া। আলিমনগর এই গ্রামের নামের মধ্যেই যেন লুকিয়ে আছে কোনো পুরনো রহস্যের ছায়া। আহিরের ধারণা কয়েকদিন আগে এখানে ঘটেছিল এক অমানবিক হত্যাকাণ্ড। মৃত ব্যক্তির নাম মিলন। নম্র শান্ত স্বভাবের মানুষ। গ্রামে কেউ তার সম্পর্কে খারাপ কিছু বলেনি কখনো। তাহলে মারলো কে? আহির বিমোহিত। কিন্তু 5 দিন আগে সকালে মিলনের নিথর দেহ পাওয়া যায়।
কারখানার পেছনের গুদামের চারপাশে ছড়িয়ে থাকা তুলুর গুঁড়া, ভাঙা টেবিল আর রক্তের ছুপে ঢাকা মেঝে যেন চিৎকার করে কিছু বলতে চাইছিল। কারখানার ম্যানেজার আমজাদ চৌধুরীর ঘনিষ্ঠ আবুল কালাম, সে পুলিশকে জানিয়ে প্রথমে নিজের নির্দোষিতা দাবি করেন। আমি কিছুই জানি না, ডিটেকটিভ সাহেব শান্ত কণ্ঠে বলছিল। ও ছেলেটা সবার প্রিয় ছিল। আমারও আবুল কালাম প্রথম দিনেই আহির মির্জার সাথে কথা বলে। আমজাদ চৌধুরী শুধু শান্ত থেকে জবাব দিয়েছিল গতকাল। কিন্তু ডিটেকটিভ আহির মির্জা জানে, যখন কেউ অতিরিক্ত শান্তভাবে কথা বলে তখন তার ভেতরে লুকিয়ে থাকে কিছু না কিছু। আজ সকালে আহির মির্জা বেরিয়েছেন গ্রামের লোকজনের সঙ্গে কথা বলতে। পশ্চিম পাড়া, মিলনের ঘর, চায়ের দোকান সবখানে যাচ্ছেন সে। প্রত্যেকের চোখে তিনি খুঁজছেন ভয়, দ্বিধা কিংবা সত্যের ঝিলিক। আহির তার গাড়ি নিয়ে কাপড়ের কারখানার কাছে একটা চায়ের দোকানে উপস্থিত হয়। গাড়ি থেকে নেমে চারদিকে তাকালো। সাথে তার সহকারী চায়ের দোকানে এসে চা চাইল। দোকানি এক বৃদ্ধ চা বানিয়ে দিল। দোকানি আহির হাতে নিল। এরপর দোকানিকে জিজ্ঞেস করলো, আচ্ছা চাচা, জমিদারের কাপড়ের কারখানার শ্রমিক মিলন যে খুন হলো, এই ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন? দোকানদার ধীরে ধীরে বলল, বাবু, মিলন ভালো মানুষ ছিল, কিন্তু শেষ কদিন ও কই যাইতো কেডা জানে। চুপচাপ ছিল, যেন কাইঙ্খা কিছু ভাবত আর কইতো, চাচা, যদি মইরা টইরা যায় তবে দাবি রাইখো না। আগেই যেন মৃত্যুর সংবাদ পাইছিল। দোকানি দুঃখ প্রকাশ করে। আহির মির্জা চুপ করে থাকলো। তার চোখ স্থির, দূরে কোথাও যেন তিনি একটা সূত্র দেখতে পাচ্ছেন। সম্ভবত এই গ্রামের নিস্তব্ধতার ভিতরে লুকিয়ে আছে সেই উত্তর। কে বা কারা চেয়েছিল মিলনের খুন? কি কারণ হতে পারে? ও আগেই কেন মৃত্যুর কথা বলেছে? আহির এর ভাবনা ভাঙানোর জন্য তার সহকারী বলল, স্যার, গতকাল রাতে আপনি মীর রাফিদকে সন্দেহ করে তাদের পিছু নিয়েছিলেন। কিছু পেয়েছিলেন? আহির চায়ের কাপ রেখে বলল, মেইলি কেস, ওসব নিয়ে ভাবার সময় নেই। আজ সূর্য ওঠেনি, কুয়াশার ঘেরা চারপাশ। গতকাল রাতে গুরুত্বপূর্ণ কাজ করেছিল যেন মীর। চিঠি সঠিক জায়গায় পৌঁছানোর কাজ। রাতে সময় মতো ঘুমাতে পারেনি, এখন বেঘুরে ঘুমাচ্ছে। রাফিদ সকাল সকাল উঠে আমজাদ থমাসের সাথে মিলনদের বাড়ি গিয়েছে। মীরকে ডেকেছিল, যায়নি। তখন তাকে ডাকতে হাজির হয় বুলবুল। পরপর কয়েকবার ডাকার পর মীরের ঘুম ভাঙে। জ্বালাচ্ছিস কেন? যা এখান থেকে। আপনি পরে ঘুমান, ওইদিকে অঘটন ঘটে গেছে। বলতেই মীর লাফিয়ে উঠে বসলো। কি হয়েছে? তখন বুলবুল হেসে হেসে মীর পায়ের পা টেপে শুরু করে এবং বলল, এটা না বললে তো আপনি ঘুম থেকে উঠতেন না। তুই আমার পেছনে কেন পড়ে আছিস? মীর হামি তুলল। আমি আপনার পেছনে পড়ে নাই তো, আমায় মালকিন বলছে সবার খেয়াল রাখতে, তাই খেয়াল রাখছি। আরে মদন, খেয়াল রাখতে বলছে, কাউকে লুকিয়ে লুকিয়ে অনুসরণ করতে বলেনি। বুলবুল মুখটা অন্ধকার করে ফেলল। ও মীরকে অনুসরণ করছে, লুকিয়ে কথা শুনছে, তা মীর জেনে গেল কিভাবে? মীর একটা সিগারেট ধরিয়ে ফুঁকে, আচ্ছা, তোর মায়া আপা মনি কি ঘুম থেকে উঠেছে? সংবাদটা দিমু, তার আগে আমার একটা জিনিস চাই। কি চাই তোর আবার? টাকা। তুই টাকা দিয়ে কি করবি? মানুষের কতই তো শখ থাকে। আমার শখ, আমি শহরে ঘুরতে যাব, তাই টাকা জমাই। মীর মানিব্যাগ থেকে টাকা বের করতে করতে বলল, টাকা দরকার বললেই হয়। বুলবুল টাকা হাতে পেয়ে বলল, গতকাল রাত থেকে মায়া আপামনির শরীরে জ্বর। মীর তীক্ষ্ণ কণ্ঠে বলল, কি বলছিস? আমায় আগে বলবি না কেন? আগে বললে আপনি জ্বর বুঝিয়ে আসতে দিতেন না। বুলবুলের বোকার মতো কথা শুনে মীর বিড়বিড় করে বলল, গাদা একটা, বলে দ্রুতই মায়ার ঘরের দিকে ছুটে যায় মীর। মায়া সহি গায়ে কম্বল জড়ানো, শেফালি পাশে বসে আছে। শালুক এবং জয়ন্তন পাশে বসা। শালুক তার মাথায় জ্বর কমানোর জন্য ঠান্ডা পট্টি দিচ্ছে। পাশে টেবিলে গরম দুধ রাখা। মীর ঘরের ভেতর প্রবেশ করে। মীরকে দেখে শেফালি বসা ছেড়ে উঠে দাঁড়িয়ে যায়। জয়ন্তন দ্রুত ভ্রু কুঞ্চিত করে তাকালো। শালুক মীরকে দেখে বলল, দেখ, হঠাৎ করে মেয়েটা জ্বর বাঁধিয়েছে। পই পই করে বলেছি ঠান্ডায় বাহিরে ঘোরাঘুরি করবি না। কে শুনে কার কথা? ওকে কিছু খাইয়েছো? মীর বলল, সেই কখন দুধ এনে রেখেছি, বলে ইচ্ছে করে না খেতে। মীর তাৎক্ষণিক কিছু ভেবে বলল, ছোট মা, দাদি তোমাদের ডাকছি নিচে।
একজন লোক এসেছে। শালুক বলল, শেফালি তুই দেখ ওকে খাওয়াতে পারিস কিনা। চলুন মা দেখি কে এসেছে, বলে শালুক ঘর থেকে চলে যায়। কিন্তু জয়ন্তন গেল না, সে ঘরের বাইরে গাপটি মেরে দাঁড়িয়ে রইল। মীর মায়ার পাশে ঘেঁষে বসে। মায়া অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। মীর বলল, উঠে বসো। আমি উঠতে পারবো না, শরীর ব্যথা। তখন মীর শেফালিকে লক্ষ্য করে বলল, এই ওকে উঠিয়ে বসা। আপনার কথা আমি শুনতে বাধ্য নাকি? মায়ার প্রশ্ন কথা কম বল। পুনরায় শেফালিকে বলল, তোকে কি বলেছি কারে যায়নি? শেফালি তখন মায়াকে উঠিয়ে বসায়। এরপর মীর দুধের গ্লাসটা মায়ার দিকে এগিয়ে দিল। মায়া নাকুচ করলো। মীর শান্তভাবে খেতে বলল। মায়া এবার মুখ ঘুরিয়ে নেয়। কেন মীরের কথা শুনবে? গতকাল মীর মাস্টারের মেয়েকে প্রেমপত্র দিয়েছে, যা মায়া সচক্ষে দেখেছে। এরপর আর মীরের সাথে তার কথা বলার ইচ্ছে নেই। মায়া দুধ খেতে চাইল না বলে মীর জোর করে খাইয়ে দিল। শেফালি তখন বলল, এইভাবে চাইপা ধইরেন না, ও সুস্থ আপায়। চুপ চুকরি। জয়ন্তনের ঘরের বাইরে থেকে এতক্ষণ সমস্ত কিছু দেখলো। এরপর সে স্থান ত্যাগ করল। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দ্য সাইলেন্ট ম্যানর এই গল্পের পাঠ শেষ। পর্ব 7 এইখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। কমেন্ট করে জানাবা, তাহলে পর্ব 8 দিব ইনশাল্লাহ।